সত্যি তুই কালকে চলে যাচ্ছিস? জয়েনিংয়ের ডেট তো অনেক আগেই ছিল, কিন্তু জানিস তো, বাড়িতে কোনো মতেই রাজি করাতে পারছিলাম না। কাকু কিন্তু ঠিকই বলছেন, তোদের এই শহরে এতগুলো বিজনেস, কোনো একটা অফিসে বসে গেলেই তো পারতিস। আসলে সেই ছোট থেকেই বাড়ির পাশে স্কুল কলেজ, এই একই জায়গায় বদ্ধ জীবন। এবার কিছু নতুন করে দেখি। সে তো বুঝলাম, কিন্তু এই শহুরে জীবন ছেড়ে ওই অজপাড়া গায়ে থাকতে পারবি তো? এখনই অত কিছু ভাবছি না, জীবনে এইটুকু অ্যাডভেঞ্চার তো থাকা দরকার। তা কাল কখন বেরোবি? দেখি, কিছু গোছগাছ এখনো বাকি, তা ধর বেরোতে দুপুর হয়ে যাবে। চায়ের দোকানে বন্ধুদের বিদায় জানিয়ে বাকি কোচগাছ ছেড়ে পরের দিন দুপুর নাগাদ ট্রেনে উঠলাম। গন্তব্য জারুলগঞ্জ, পোস্টমাস্টারের জব। মাইনে মোটামুটি ভালো অঙ্কের হলেও বলা যায় একরকম বাড়ির অমতেই এই চাকরির সিদ্ধান্ত নিয়েছি। ওই ফ্যামিলি বিজনেসে আমার কোনো আগ্রহ কখনোই ছিল না। বরাবরই কল্পনা করতাম কোনো অজানা গ্রামে প্রকৃতির ছায়ায় ঘেরা একটা ছোট্ট ঘর, শহরের দাবাদহ থেকে দূরে, শান্তশীতল পরিবেশে ব্যস্ততাহীন দিন যাপন। ট্রেনে জানলার ধারে বসে আপন মনে এটা ওটা ভাবছিলাম। এরই মধ্যে ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? আমি আমি হারু বলছি, ওই জারুলগঞ্জ পোস্ট অফিস থেকে। ও হ্যাঁ, আসলে তোমার নাম্বারটা আমি সকালেই পেয়েছি। অত ব্যস্ততায় আর সেভ করা হয়নি, তাই প্রথমে বুঝতে পারিনি। ও কোনো ব্যাপার না। তা আপনি আজকেই আসছেন তো? হ্যাঁ, আমি এখন মাঝপথে, পৌঁছতে সন্ধে হয়ে যাবে। আচ্ছা বেশ, আপনি শাপলাদিঘি স্টেশনে আসলে আমায় একটা ফোন করে দেবেন, আমি একটা ভ্যান পাঠিয়ে দেব। না না, ওইসবের কোনো দরকার নেই, আমি ঠিক চলে যাব কিছু একটা করে। এখানে সন্ধ্যের পর স্টেশন থেকে কিচ্ছু পাবেন না, কিন্তু আপনি অবশ্যই একটা ফোন করে দেবেন। জারুলগঞ্জে যখন নামলাম তখন সন্ধে 7টা, তবে স্টেশন চত্বর একদমই ফাঁকা। ভাগ্যিস ঠিক সময়ে ফোনটা করেছিলাম। যথাস্থানে একটা ভ্যান আমার জন্যই অপেক্ষা করছিল। পরিচয় দিয়ে তাতে উঠে বসলাম। পাকা রাস্তা ধরে কিছু দূর গিয়েই ভ্যান চলল গ্রামের মেঠো রাস্তা ধরে। চারিদিকে কেবল সবুজের সমারোহ, যতদূর নজর যায় ফসলের ক্ষেত। সন্ধ্যের মেঠো মৃদুমন্দ বাতাস শরীর স্পর্শ করতেই সমস্ত ক্লান্তি মুছে যায়। শহরের কোলাহল থেকে অনেক দূরে এইরকম একটা জীবনের আকাঙ্ক্ষায় ছিল এতদিন। এই অনাবিল প্রশান্তির কাছে শহুরে আধুনিকতার সব চাকচিক্যই যেন ফিকে হয়ে যায়। ভ্যান এসে থামল জারুলগঞ্জ পোস্ট অফিসের সামনে। বেশ পুরানো শ্যাওলা ধরা ভাঙাচড়া একতলা একটা অফিস। জায়গায় জায়গায় সিমেন্টের দেয়াল ফুঁড়ে উঠেছে বট অশ্বত্থের চারা। তা আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আগে আমার নাম হারু, এই পোস্ট অফিস দেখাশোনা করি। আপনি ভেতরে আসুন। আগের পোস্টমাস্টার বদলি হয়ে যাওয়ার পর থেকে কয়েক মাস এটা তালা লাগানোই ছিল। আপনার আসার খবর পেয়ে আমি সব পরিষ্কার করে রেখেছি। আর ওই যে পিছনের ঘরটাই, ওটাই আপনার আপাতত থাকার ব্যবস্থা করেছি। মূল বিল্ডিংয়ের সাথে যুক্ত টালির ছাউনি দেওয়া ছোট্ট একটা ঘর, ভেতরে একটা কাঠের তক্তি পাতা, সবে মিলিয়ে ঠিকঠাক। আচ্ছা, আশেপাশে খাবারের হোটেল টোটেল আছে তো? ওসব নিয়ে একদমই আপনাকে ভাবতে হবে না। রাতের খাবার একটু পরেই আমি দিয়ে যাব। আপনি বরং হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করে নিন। ছেলেটি সত্যি খুব কাজের। থাকা খাওয়া নিয়ে হালকা চিন্তা মাথায় ছিল, কিন্তু তার ব্যবস্থাও যে এত তাড়াতাড়ি হয়ে যাবে তা ভাবিনি। কিছুক্ষণের মধ্যেই হারু রাতের খাবার দিয়ে গেল। ভাত, সাথে নানান তরি তরকারি, বেশ সুস্বাদু খাবার। পরিমাণের অনেকটা বেশি খেয়ে ফেলেছি। তখন রাত প্রায় 9টা।
এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস আমার নেই। আগের পোস্টমাস্টার যাবার পর থেকে এতদিনে অনেক কাজ জমে রয়েছে। সেসব ফাইল নিয়ে একটু নেড়েচেড়ে দেখছিলাম। এদিকে এক নতুন বিপত্তি। ঘরে বিস্তর মশা, সাথে না আছে মশারি, না আছে মশার ধূপ। হারুকে কল করতে গিয়েও থেমে গেলাম। সারাদিনে ছেলেটা অনেক করেছে, এত রাতে আর ডিস্টার্ব করা ঠিক হবে না। একাই বেরিয়ে পড়লাম। দেখি কাছে পিঠে যদি কোনো দোকান টোকান পাই। মশার ধূপ জ্বেলেই আজ রাতটা কাটাতে হবে। এমনিতেই রাতের খাবার অনেকটা বেশি খেয়ে ফেলেছি। একটু হাঁটা চলা শরীরের জন্য ভালো। রাস্তাঘাটে কারোর দেখা পেলাম না। ঝিঁঝির ডাকে কান পাতা দায়। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এসে পড়েছি। কোনো দোকানদানি দেখতে পেলাম না, বরং নজরে এলো একটা প্রাসাদ সম বাড়ি। অদ্ভুতভাবে ঝিঁঝির ডাক বন্ধ হয়ে গেল। কিরকম জানি একটা গা ছমছমে পরিবেশ। এমন সময় কানে এলো কথা বলার অস্পষ্ট শব্দ। লোহার গেটের ওই পারে একজন চেয়ারে বসে, তার সামনে আরো দুজন, তবে তাদের কথাবার্তা কিছু স্পষ্ট কানে আসছে না। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘরের দিকে পা বাড়ালাম। এমন নতুন জায়গায় রাতের অন্ধকারে একা বাইরে বেরোনোটাই ভুল হয়েছে। মশার হাত থেকে নিস্তার পেতে ঘরের দরজা জানলা ভালো করে বন্ধ করে কোনো রকমে প্রথম রাত কাটিয়ে দিলাম। পরের সারাটা দিন অফিসের কাজে বেশ ব্যস্ততায় কাটল। তখন দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। আচ্ছা হারু, এখানে চায়ের দোকান কোন দিকটায়? এই তো কাছেই, বড় রাস্তার মোড়ে। যাবেন আপনি? চলুন না, এই সুযোগে আপনার একটু গ্রামটাও ঘুরে দেখা হয়ে গেল। বিকেলের পড়ন্ত আলোয় দুজনে দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আকাশে কালো মেঘের ঘন ঘটা, ঠান্ডা বাতাস বইছে। সকাল থেকে যা ভ্যাপসা গরম ছিল, তার থেকে অনেকটাই শান্তি পাওয়া গেছে। আমরা যেতেই চা দোকানে আগে থেকে বসে থাকা কয়েকজন নিজেদের কথাবার্তা থামিয়ে আমার সাথে গল্প জুটলেন। তো বাবা, নতুন জায়গায় তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, একদমই না। তবে কাল রাতে ওই মশার কামড়ে ভালো ঘুম হয়নি। সে কি, তুমি শীঘ্রই একটা মশারির ব্যবস্থা করো। এই গরমের শুরুটাই প্রতি বছরই মশার একটু উপদ্রব বেশিই থাকে। কাল একবার বেরিয়েছিলাম মশার ধূপ কিনতে, কিন্তু আশেপাশে তো কোনো দোকানদারি নজরে পড়ল না। গ্রামে গোটা 2 দোকান আছে, তবে তা সন্ধ্যের পরেই বন্ধ হয়ে যায়। কেনাকাটা বলতে ওই দিনের আলোতেই। আসলে জমিদার বাড়ির ওই ঘটনার পর থেকেই। কি কি ঘটনা? ঠিক কোন সালের কথা আমার স্পষ্ট মনে নেই। এই গ্রামেরই একদম দক্ষিণ প্রান্তে হারান জেলে তার বউ আর এক ছেলেকে নিয়ে সুখেই দিন কাটাতো। নিজেদের বলতে ছিল ঘরের ওই ভিটেখানা, তার সামনে একটা পুকুর। ওই পুকুরেই মাছ চাষ করে তার আয় থেকে দিব্যি সংসার চলছিল। গ্রামের জমিদারের আগে থেকেই নজর ছিল ওই পুকুরখানায়। সেই বছরই হারান জেলে অজানা জ্বরে মারা গেল। ব্যাস, জমিদারের পথের কাঁটা বলতে ছিল হারানের ওই এক ছেলে। সহজ সরল ছেলেটাকে মিথ্যে চুরির দায়ে ফাঁসিয়ে পুলিশের ভয় দেখিয়ে তারপর গ্রাম ছাড়া করল। ওকে আমি নিজের চোখে দেখেছি আমার ঘরে ঢুকে চুরি করতে। কর্তামশাই, ও আর যাই হোক চুরি করতে পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে। চোরের মায়ের বড় গলা। ওকে এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যেতে বল, নয়তো পুলিশ ডেকে তোদের মা ছেলে দুজনকেই জেলে পুরব। প্রথমে তো নিজের স্বামী, তারপর একমাত্র ছেলেকে হারানোর দুঃখে হারানের বউটাও মারা গেল। তবে সেই মায়ের অভিশাপ বিফলে যায়নি। গায়ের জোরে পুকুর দখল করলেও তা জমিদারকে ভোগ করতে হয়নি। এক দুরারোগ্য রোগে ভুগতে ভুগতে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে কয়েক মাসের মধ্যে জমিদার মারা যায়। তারপর থেকে ওই অভিশপ্ত জমিদার বাড়ি ঠাঁই ওরকমই পড়ে আছে। আর হারানের সেই ছেলে, তার কি হলো? সে গ্রামে আর ফিরে আসেনি? না, সে গ্রামে ফিরে আসলে তার সাথে তার মাকেও জেলে যেতে হতো, সেই ভয়েই হয়তো।
এতদিন হয়ে গেল, আদৌ বেঁচে আছে কিনা কে জানে। তখন সন্ধে ঘনিয়েছে, চায়ের আসর ভাঙল। কোনো এক জরুরি কাজে হারু খানিক আগেই বেরিয়ে গেছে। আমার মাথায় তখনও ঘুরছে কাল রাতের কথা। চা দোকানে এইমাত্র যা শুনলাম তার প্রতিচ্ছবি আমি কাল রাতেই দেখেছি। এও কি সম্ভব? ভূতটুত তো শুধুমাত্রই গল্পগাথা, কিন্তু এ কোথায় এসে পড়লাম? অন্ধকারে পথ ভুল করেছি। পোস্ট অফিস কোন দিকে কিচ্ছু ঘের করতে পারছি না। হঠাৎ নজর পড়ল সামনেই পুকুর পাড়ে হাঁটু অবধি জলে একজন। পুকুরে জল কম, অর্ধেকটায় ঘাস লতাপাতার জঙ্গল। তারই মাঝে এক মহিলা কিছু শাক পাতা সংগ্রহ করছে। এই যে শুনছেন, বলছি পোস্ট অফিসে যাবার রাস্তাটা কোন দিকে? আসলে অন্ধকারে ঠিক বুঝতে পারছি না। ওই যে সোজা পূব দিকে রাস্তা ধরে আগিয়ে যান। ধন্যবাদ আপনাকে। এই গ্রামে আসলে আমি নতুন, তাই রাস্তাঘাট এখনো ঠিক মতো চিনি না। আপনি এখানে একা অন্ধকারে দাঁড়িয়ে কি করছেন? অন্ধকারে রাস্তা চিনে ফিরতে পারবেন কিনা তাই দেখার জন্য আমি আবার এগিয়ে এলাম। হ্যাঁ, সত্যিই রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, তাই একটু ওনাকে জিজ্ঞাসা করছিলাম। কার থেকে? কোথায়? আরে ওই তো পুকুর পাড়ে। মুখের কথাখানা শেষ করার আগেই ভয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। কয়েক মুহূর্ত আগেই যার সাথে কথা বললাম তার আর কোনো চিহ্ন নেই। নির্জন নিঝুম পুকুর পাড়। কি দেখতে কি দেখেছেন আপনি? চলুন চলুন ফিরে যাই। আকাশের অবস্থাও ভালো নয়, বৃষ্টি নামবে। তারপর কেটে গেছে অনেকগুলো বছর এই জারুলগঞ্জ গ্রামে। সেই দুরাতের কথা এখনো ভুলিনি, তবে সেই কথা কাউকে কখনো বলিনি। পাছে সেসব নিয়ে গ্রামে ভয়ের পরিবেশ তৈরি হয়। এখন চায়ের আড্ডা শেষ হলে একা একাই ঘরে ফিরি। ওই রকম অভিজ্ঞতা আর কখনো হয়নি, তাও নিজের মনে বেশ উপলব্ধি করতে পারি। যেন সেই অভাগী মা এখনো পথ চেয়ে অপেক্ষা করে ছেলের ঘরে ফেরার। পুকুর পাড়ে জারুল হিঁজলের বনে অন্ধকার গাঢ় হয়। একে একে সব জোনাকির আলো নিস্তেজ হয়ে পড়ে। রাত জাগা পাখিদের ডাক স্তব্ধ হয়ে যায়। শুধু শেষ হয় না সেই অন্তহীন অপেক্ষা।